এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে তার পৈশাচিক কাজের জন্য তিক্ত প্রতিশোধের স্বাদ নিতে হবে, আইআরজিসি প্রধান জেনারেল সালামির হুঁশিয়ারি। সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, মুসলিম সামরিক জোট গঠনের কথা বলছেন প্রেসিডেন্ট এরদোগান। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত 2। ফখরুল বললেন, পার্শ্ববর্তী দেশের প্রভুত্ব কারোর জন্য শুভ নয়। এবং লোকসভা নির্বাচনের পর দেশের মানুষের ভয় কেটে গেছে, বিজেপিকে মানুষ এখন আর ভয় পায় না, রাহুল গান্ধীর তির্যক মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যে সমস্ত পৈশাচিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার জন্য তাকে তিক্ত প্রতিশোধের স্বাদ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইহুদিবাদীরা কোনোভাবেই এই প্রতিশোধ এড়াতে পারবে না। তারা দেখতে পাবে কখন, কোথায় এবং কিভাবে এই প্রতিশোধ নেওয়া হচ্ছে। জেনারেল সালামি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিশোধ নেওয়া হবে। গত 31 জুলাই তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মাধ্যমে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল। এই হত্যার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইরান বারবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জেনারেল সালামি জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং তার মিত্রদের মনে করা উচিত নয় যে তারা আঘাত করবে এবং পালিয়ে যাবে, বরং তাদের জানা উচিত তারা আঘাত করে পালাতে পারবে না। ইরানি জাতির শক্তি ও মহানুভবতার দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি বলেন, ইনশাল্লাহ আমরা নিশ্চিতভাবে আমরা এই গল্পটি শেষ করব। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনারা আরব এই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বেশ কয়েকটি সামরিক স্থানকে লক্ষ্য করে হামলা চালায়। সিরিয়ার গণমাধ্যম গতকাল জানিয়েছে, হামা শহরকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 14 জন নিহত এবং 20 ব্যক্তি আহত হয়েছে। সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে এবং ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনের মধ্যেই সিরিয়ার উপর ইসরায়েল এই হামলা চালাল। গত 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তাদের আশ্চর্যজনক অভিযান অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করে। এরপর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার স্কুল, কলেজ, হাসপাতাল, বাসস্থান এবং মসজিদ ও গির্জায় লাগাতার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়াড়ি বলে মন্তব্য করেছেন। এহুদ বারাকের এক বক্তব্য উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো রোববার এই খবর জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ঢুকছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর কোন সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না। বারাক বলেন, কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করায় কোনো লাভ নেই। নেতানিয়াহু বরং উন্মাদ জোয়ারির মতো গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করে চলেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে গো ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন এহুদ বারাক। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফিয়া করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এক্ষেত্রে একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন।
ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি মোকাবেলার জন্য মুসলিম বিশ্বে বৃহত্তর সামরিক জোট গঠন করতে চান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, একমাত্র এ ধরনের জোট গঠনই ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং বর্বরতা থামাতে পারে। তুরস্কের ইস্তাম্বুল শহরের কাছে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এরদোগান একথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট জোরালো ভাষায় বলেন, ইসলামী জোট গঠনের পদক্ষেপই ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, বলদর্পিতা এবং দস্যুতা থেকে থামাতে পারে। এরদোগান বলেন, ইসরায়েলের বেড়ে চলা সম্প্রসারণবাদী নীতি মোকাবেলার জন্য তুরস্ক এরই মধ্যে এই ধরনের জোট গঠনের পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে মিশর এবং সিরিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, ইসরায়েল বৃহত্তর যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আরও এলাকা দখলের কূটকৌশল করছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিং। সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিং এর ছেলে। এই ঘটনায় মহাদেব কুমার সিং ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, গতরাতে ধনতলা সীমান্ত এলাকার ৩৯৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল দিবাগত রাত ৩টার দিকে ভারতের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জয়ন্ত ঘটনাস্থলেই মারা যায়। বিএসএফ এর সদস্যরা তার লাশ নিয়ে যায়। গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিং ও দরবার আলীও আহত হন। তারা দুজন বাংলাদেশ সীমান্তে চলে আসে। পরে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করেছে, যা কারোর জন্যই শুভ নয়। আজ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ প্রায় 16 বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশু প্রাণ হারিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। তিনি বলেন, যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, লোকসভা নির্বাচনের পর দেশের মানুষের ভয় কেটে গেছে। নরেন্দ্র মোদী ও তার নেতৃত্বাধীন বিজেপিকে মানুষ এখন আর ভয় পায় না। সংবিধান, ধর্ম ও বিরোধী শাসিত রাজ্যগুলোর ওপর আক্রমণও মানুষ আর বরদাস্ত করছে না। আমেরিকা সফররত রাহুল গান্ধী গতকাল ডালাসে ভারতীয় বংশোদ্ভূতদের এক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, বিজেপির আদর্শ বাধা আরএসএস এর কাছে, যারা বিশ্বাস করে ভারত মানে এক আদর্শ। কিন্তু কংগ্রেসের চিরায়ত বিশ্বাস, ভারত বহু মত, বহু আদর্শের সমাহার। কংগ্রেসের সঙ্গে বিজেপি আরএসএস এর লড়াই এ নিয়েই। বহুত্ববাদ বনাম একদর্শী মতবাদ, এটা বিচারধারার লড়াই।
রাহুল গান্ধী বলেন, লোকসভা ভোটের ফল প্রকাশের পর যখন দেখা গেল বিজেপি সরকার গড়ার প্রয়োজনীয় গরিষ্ঠতা পায়নি, সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী ও বিজেপিকে ভয় পাওয়া উধাও হয়ে গেল। এর কৃতিত্ব দেশের জনগণের। ফল প্রকাশের পরেই মানুষ ঠিক করে ফেলে তারা বিজেপিকে ভয় পাবে না, প্রধানমন্ত্রীকে ভয় পাবে না, সংবিধানের উপর আক্রমণ মেনে নেবে না। ভারতে শ্রমবাজারে নারীর উপস্থিতি এত কম কেন, এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, আরএসএস বিজেপির অনুসৃত নীতি এজন্য অনেকটাই দায়ী। হিন্দুত্ববাদী এই সংগঠন ও দল মনে করে নারীদের ভূমিকা সীমাবদ্ধ থাকা উচিত সংসারে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার স্কুলগুলোতে সুপরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি বলেছে, এসব স্কুলে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক অবস্থান করা সত্ত্বেও ইসরায়েলি সেনারা ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল গাজায় সাধারণ মানুষের আশ্রয় গ্রহণকারী 16টি স্কুলে পাশবিক হামলা চালিয়ে 217 ফিলিস্তিনিকে হত্যা এবং আরও শত শত মানুষকে আহত করেছে, যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। মানবাধিকার সংস্থাটি বলেছে, গত এক সপ্তাহে গাজার আবাসিক ঘরবাড়ি, বাণিজ্যিক কেন্দ্র, জনতার ভিড় ও আশ্রয় কেন্দ্রগুলোতে পদ্ধতিগতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিক গাজাবাসীকে টার্গেট করছে দখলদার সেনারা। সুইজারল্যান্ডের মানবাধিকার সংস্থাটি বলেছে, তারা যেসব বক্তব্য দিয়েছে তার সপক্ষে উপযুক্ত দলিল প্রমাণ তাদের হাতে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ান আগামী বুধবার প্রতিবেশী ইরাক সফর যাবেন। গত জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। ইরাক সফরের সময় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেজেশকিয়ান। সফরকালে ইরাকের সিনিয়র কর্মকর্তাদের সাথে তার আলোচনার কথা রয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস সুদানির আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগদাদ সফরে যাচ্ছেন বলে বাগদাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আলী সাদেক গত মাসের শেষ দিকে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, সফরের সময় দুই দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি সই করবে। ইরানের রাষ্ট্রদূত আশা করেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগদাদ সফর করার কারণে দুদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। এর আগে পেজেশকিয়ান বারবার ঘোষণা করেছেন, তার প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারকে অগ্রাধিকার দেবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাগরে তেল ট্যাঙ্কার যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল, ব্রিটেন ও আমেরিকাকে কিভাবে পরাজিত করল ইরান, সে সম্পর্কে পার্স টুডের নিবন্ধ নিয়ে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা শুনুন গাজী আব্দুর রশিদের উপস্থাপনায়। আন্তর্জাতিক পানি সীমায় দীর্ঘদিন ধরে ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নীরবে ভাগ্য নির্ধারণী যুদ্ধ চলছিল, যে যুদ্ধের প্রধান টার্গেট ছিল সেই সব তেল ট্যাঙ্কার যেগুলো ইরানি তেল বহন করছিল। ইরানি জাহাজগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হামলার জের ধরে ইরান সাগরে অনানুষ্ঠানিক গোপন যুদ্ধে জড়িয়ে পড়ে, যে যুদ্ধে আন্তর্জাতিক পানি সীমায় ইরানি জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত হয়। একবার ভাবুন তো, আন্তর্জাতিক পানি সীমায় ইরানের তেল বহনকারী বিশাল বিশাল ট্যাঙ্কার শান্তভাবে লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে, অথচ এসব জাহাজের নাবিকরা জানতেই পারছেন না তাদেরকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে শত্রুর সমরাস্ত্র। হঠাৎ করে দেখা গেল এসব তেল ট্যাঙ্কার একের পর এক নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। এভাবে দীর্ঘ সময় ধরে 14টি ইরানি তেল ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে, অথচ শুরুর দিকে কেউ জানতেই পারেনি এসব হামলার পেছনে কারা জড়িত। কিন্তু অতি দ্রুত হামলাকারীকে চিহ্নিত করতে ইরানের ইসলামী বিপ্লবী
রিপাবলিক গার্ড বাহিনী বা আইআরজিসি তৎপর হয়ে ওঠে। কিছুদিন পর আইআরজিসি অবশেষে সব রহস্য উন্মোচনে সক্ষম হয়। এই বাহিনীর অনুসন্ধানে উঠে আসে ইহুদিবাদী ইসরায়েলের নাম। ইহুদিবাদীরা অত্যন্ত জটিল ও রহস্যজনক কৌশল অবলম্বন করে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি করা। কিন্তু ইহুদিবাদীদের মনে ছিল না তারা ইরানের মতো এক শক্তিশালী শত্রুর সঙ্গে সাগরে খেলতে নেমেছে। আইআরজিসি শত্রুকে শনাক্ত করার পর প্রথম যে কাজটি করে সেটি হলো সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের তেল ট্যাঙ্কারে আঘাত হানা। ইরান একের পর এক ইসরায়েলি তেল ট্যাঙ্কারে হামলা চালাতে থাকে। ইরান যখন পঞ্চম ইসরায়েলি জাহাজে হামলা চালায় তখন তেল আবিবের টনক নড়ে এবং যুদ্ধ খেলার পরিস্থিতি বদলে যায়। ইহুদিবাদীরা ইরানের শক্তিমত্তা ও দৃঢ় সংকল্প উপলব্ধি করতে সক্ষম হয়। তারা পশ্চাদপসরণ করে এবং অবশেষে তেল ট্যাঙ্কার যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়। ততদিনে অবশ্য ইসরায়েলের 12টি জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে। তবে এর মাধ্যমে ঘটনার পরিসমাপ্তি ঘটেনি। এরই মধ্যে একদিন খবর আসে ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক করেছে। ওই ঘটনার ব্যাপারেও ইরানের জবাব ছিল অত্যন্ত কঠোর ও সময় উপযোগী। ইরান পারস্য উপসাগর থেকে ব্রিটিশ তেল ট্যাঙ্কার স্টেইনা ইম্পোরাকে আটক করে। ইরানের এ পদক্ষেপের জের ধরে ব্রিটিশরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং ইরানের আটক তেল ট্যাঙ্কারটি ছেড়ে দেয়। পাশ্চাত্যের হাতে গ্রিসে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়। গ্রিস উপকূল থেকে ইরানের 2টি তেল ট্যাঙ্কার আটক করার পর ইরানও গ্রিসের 2টি ট্যাঙ্কার আটক করে। এবারও প্রতিপক্ষ পিছু হটতে বাধ্য হয়। তবে এই যুদ্ধের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি শুরু হয় যখন মার্কিন সরকার ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাঙ্কারগুলোকে পথিমধ্যে আটক করার হুমকি দেয়। এ সময় আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তাংসিরির সঙ্গে দৃশ্যপটে আবির্ভূত হন। এই দুই কমান্ডার মার্কিন তেল ট্যাঙ্কার আটকের মহড়া করার পরিকল্পনা হাতে নেন। এরপর তারা ওয়াকিটকির মাধ্যমে ঘোষণা দেন যে তারা মার্কিন তেল ট্যাঙ্কারগুলো আটক করার পদ্ধতি নিয়েছেন। এর ফল দাঁড়ালো এই যে মার্কিনীরা ইরানের দৃঢ় সংকল্প ও প্রস্তুতির বিষয়টি জেনে যায়। ফলে তারা তাদের হুমকি থেকে সরে যায় এবং ইরানি তেল ট্যাঙ্কারগুলো নির্বিঘ্নে ভেনিজুয়েলায় পৌঁছে যায়। এতক্ষণ যেসব ঘটনা উল্লেখ করা হলো সেগুলো ছিল একটি বিশাল যুদ্ধের খণ্ড খণ্ড কিছু চিত্র মাত্র। যে যুদ্ধে ইরান শত্রুদের প্রকাশ্য ও গোপন হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে। আর এসব ঘটনা প্রমাণ করেছে যে সাগরও নীরব যুদ্ধের উপযুক্ত ক্ষেত্র হতে পারে, কিন্তু যে যুদ্ধেও এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।